ভারতের এই আন্দোলনে আপনার পর্যবেক্ষণ জানতে চাই যে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান আমরা দেখলাম 2024 এবং নেপালের অভ্যুত্থান, এখন ভারতে আসলে একের পর এক আমাদের আশেপাশের দেশগুলোতে এই ধরনের অভ্যুত্থান, এটা কি অন্য কোনো দেশের প্রভাব রয়েছে বলে আপনার মনে হয়, কোনো ষড়যন্ত্র বলে আপনি মনে করেন কিনা? আমি একদমই মনে করি না। এবং আপনি জানেন যে বাংলাদেশের জুলাই আগস্টকে পলাতক শক্তি এবং তাদের যে কালচারাল ফ্যাসিস্টরা আছেন তারা এটি বলার চেষ্টা করেন যে বাইরের শক্তি দিয়ে শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে। ব্যাপারটি একদমই না। ভারতে আজকে আমি একটা প্লাকার্ড দেখলাম যে আমি আমার এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমি নিজেই নেমেছি এবং আই এম অফারিং মাই সার্ভিস ফর ফ্রি, কেউ আমাকে পে করে নাই। এই প্লাকার্ডটা আজকে ভারতে দেখা গেছে। কেননা ওখানেও একই অভিযোগ করছে বিজেপির সমর্থকরা যে চায়না পয়সা দিয়েছে, অন্যরা পয়সা দিয়েছে। আপনি একটা জিনিস মনে রাখবেন যে এই স্টাবলিশমেন্ট সবসময় প্রতিবাদকে ভয় পায়, প্রতিবাদের চরিত্র হনন করার চেষ্টা করে, এমনকি সিঙ্গেল আউট করে ব্যক্তিকে, তাকে বিষোদ্গার করার জন্য। আমি বাংলাদেশের পরিস্থিতির সাথে ভারতের পরিস্থিতির অনেক মিল পাই। একটি কথা আমি একটা ছোট্ট জিনিস যোগ করতে চাই যে মনমোহন সিং এবং সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন সরকার বিরোধীদের চাপে পড়ে, জনরোষের মুখে পড়ে তারা এক সময় একের পর এক মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাতে বাধ্য করেছিল এবং পরবর্তীতে তিনি মনে করেছিলেন সোনিয়া গান্ধী যে এত সহজে পদত্যাগ করানো ভুল ছিল, এতে নাকি বিরোধীরা আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। যদি সবাই স্বেচ্ছায় এই আন্দোলনে আসে তাহলে খুব সহজেই নরেন্দ্র মোদীর হার মানা বা পদত্যাগ করা এটিকে আসলে দুর্বলতা হিসেবে দেখা হবে কিনা? দেখুন, পরিস্থিতি প্রথমত বলি, ভারত একটা ফ্যাসিবাদী শাসনের আওতায়। বাংলাদেশে যেরকম ছিল, ইনফ্যাক্ট বাংলাদেশ ছিল তাদের টেস্ট কেস। এখানে কিভাবে ম্যানিপুলেশন করা যায়, বিরোধী দলকে নিঃশেষ করা যায়, একটা মেকি বিরোধী দল তৈরি করা যায়, নির্বাচন বহির্ভূতভাবে সরকারকে রাখা যায়, এগুলো সব বাংলাদেশে ভারতের সহযোগিতায় শেখ হাসিনা করেছেন। এখন ভারত একটি ফ্যাসিবাদী রাষ্ট্র, ভারতে একটি শাসন চলছে যেটি বাংলাদেশে আমরা যে কালো শাসনের আওতায় ছিলাম অনেকটা সেই রকম। নরেন্দ্র মোদীর মধ্যে সেই চরিত্রগুলো আপনি দেখতে পাবেন যেটি একটি ফ্যাসিবাদী শাসকের চরিত্রের মধ্যে পড়ে। আচ্ছা, এখন আমি আপনাকে বলি যে এইগুলো এস্টাবলিশমেন্ট অনেক কথা বলবেন। যেমন আমি শিওর শেখ হাসিনা এখন মনে করেন গণভবন থেকে পালিয়ে না গেলেও পারতেন, তার লোকজনকে জড়ো করে, তার চোর গেলে বুদ্ধি বাড়ে বলে না, এরকম করে ওনার মাথায় অনেক কিছু আসে। এগুলো কিন্তু ঠিক না। ওই মনমোহন সিং সরকার বা সোনিয়া গান্ধী সরকারে তারা বাধ্য হয়েছিলেন। আমরা হয়তো ভুলে গেছি কংগ্রেসের মন্ত্রীদের দুর্নীতি তখন কি আকার ধারণ করেছিল। আরেকটা জিনিস হচ্ছে যে এই আপনার উপমহাদেশে রাজনীতিবিদরা কিন্তু মূলত পরিণত বয়সের মানুষ। তারা তরুণদের আশা আকাঙ্ক্ষা, মনোভাব, চিন্তা চেতনা ধরতে ভুল করেন এবং তারা দীর্ঘদিন তরুণদেরকে মার্জিনালাইজড করে রেখেছেন। তাদেরকে বলা হয়েছে রাজনীতিতে অংশ না নিতে। বাংলাদেশে গত 15 বছরের প্রোপাগান্ডার মূল কথাই ছিল মত প্রকাশ না করা, রাজনীতিতে অংশ না নেওয়া, তারা যেন বিনিয়োগ নিয়ে ব্যস্ত থাকে, তারা যেন স্টার্ট আপ করে, তারা যেন লেটস টক বলে একটি সাজানো অনুষ্ঠানে নেত্রী বা নেত্রীর ছেলেকে প্রশংসামূলক প্রশ্ন করে। এগুলো সব মেকি। কাজে আসল তরুণদের চাওয়া পাওয়া, কর্মসংস্থান, অনিশ্চিত ভবিষ্যৎ, এগুলো নিয়ে তাদের কোনো চিন্তা নাই। তারা চিন্তা করে ক্ষমতায় গিয়ে কি করে টিকে থাকা যায়, কি করে নিজেদের দলের লোকের দুর্নীতিকে ঢেকে রাখা যায়। তরুণরা চায় এগুলো পরিচ্ছন্ন জায়গায় চলে যাক, দেখাশোনা হয়ে যাক। ভারত কিন্তু, ভারতের মোদী সরকার এই প্রথম চাপের মুখে পড়েছেন। আরও একটি জিনিস খেয়াল করবেন, এই ধরনের শাসনে অপোজিশনের যে রাজনৈতিক আন্দোলন সেটি খুব একটা বেগবান হতে পারে না। কেননা তারা স্টাবলিশমেন্টকে দিয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করেন, আন্দোলনগুলো নিয়ন্ত্রণ করেন। তারা বেকায়দায় পড়ে যান যখন সামাজিক আন্দোলন হয়, তারা আরও বেকায়দায় পড়ে যান যখন তরুণরা একটি ছোট বিষয়কে বড় করে সামনে নিয়ে আসেন। এই যে বাংলাদেশে রাজাকার বলা হতো, ভদ্রমহিলা 12 সাল থেকে রাজাকার বলছেন। আমরা যারা টকশোতে প্রতিবাদ করতাম আমরা রাজাকার, বিএনপি, জামাত কি না, তরুণরা কিন্তু এই অপমান মেনে নিতে পারেনি, তারা রাস্তায় নেমে এসেছে। ভারতে আমার মনে হচ্ছে যে একটা পরিবর্তনের সুর দেখতে পাচ্ছি। আমি ভারতের আজকের পরিস্থিতিকে 18 সালের বাংলাদেশ মনে করি। 24-এর পরিণতির দিকে না গেলেও এবার কোনো একদিন 24-এর দিকে যাবে এবং ভারতের জন্য খুব ভালো হবে এরকম একটি ফ্যাসিবাদী শাসনের পতনের পরে একটি নতুন ভারতের জন্ম।